জীবনটা অনেক সহজ হয়ে যায় যখন তুমি এটা মেনে নাও যে সবাই তোমাকে পছন্দ করবে না, সবাই তোমার পাশে থাকবে না এবং সবাই তোমাকে বুঝবে না। আর এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আবার আরও একটি ব্লগ নিয়ে আসার সুযোগ হলো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গরুর পায়া, গরুর নেহারি, গরুর নলি, তোমরা যে যেটাই বলো, তো গরুর নেহারি বলি আমরা। তো গরুর নেহারি রান্নার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখিয়ে দিলাম রান্নার পর আমার রান্নার চেহারাটা কেমন হয়েছিল। আসলে রান্না জিনিসটা করতে করতেই আসলে হয়ে যায়। একটা সময় ছিল যখন ঘরও ঝাড়ু দিতে পারতাম না, বিয়ের পরও না। তো এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের রান্নাবান্নাই করতে পারি, আর আলহামদুলিল্লাহ খুব স্বাদও হয়, সবাই প্রশংসাও করে। তো যাই হোক, এখন মানে আমি গরুর নেহারিগুলোকে মানে হাড্ডিগুলোকে অনেকক্ষণ ধরে ভিজায় রাখছিলাম, তারপর একবার ভালো করে ধুয়ে নিছি। এখন আবার ভিজায় রেখে আবার ধুয়ে নিচ্ছি। তো এখানে 11 পিস গরুর হাড্ডি ছিল, বড় বড়। তো এখানে 3 কেজির মতন ছিল। অনেকেই পরিমাণটা বুঝে মানে ওজনটা পরিমাণটা বুঝে মানে বলে দিলে তার রান্না করতে ইজি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে এভাবে না বললেও দেখেই বুঝে ফেলতে পারে। যেমন আমার এখন কোনো রান্নার যদি কোনো রেসিপি দেখিও, তো এত পরিমাণ না দেখলেও হয়, জাস্ট কিভাবে রান্নাটা করছে ওইটা দেখলেই হয়ে যায়, মানে অভ্যস্ত হয়ে গিয়েছি এই জন্য। আর যারা নতুন রাঁধুনি তাদের তো একটু পরিমাণটা বলে দিলে তাদের জন্য হেল্প হয়। তো গরুর 4টা পায়ের এখানে 2টা পায়ের অংশ ছিল, ওয়েট ছিল 3 কেজি। আর রান্নার ক্ষেত্রে হলুদ, মরিচ, তেল, পেঁয়াজ, মশলা এগুলো একটু বেশি বা কম হয়ে গেলেও অত একটা বেশি সমস্যা হয় না। কিন্তু বেকিং করতে গেলে বেকিং এর কোনো জিনিস যদি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ স্পুনও যদি কম বেশি হয়ে যায় তাহলে দেখা যায় এটা অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখানে আমি 2.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর 3 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি। লবণ যদি পরে লাগে তাহলে টেস্ট করে একটু দেওয়া যাবে। তো হলুদ দিছি 2.5 চা চামচ, মরিচ দিছি 3 চা চামচ পরিমাণ, আর তারপর ধনিয়ার গুঁড়া দিছিলাম 3 চা চামচ পরিমাণ, আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম 4 টেবিল চামচের মতন। যেহেতু হাড্ডি আর এগুলা যেহেতু কুরবানির হাড্ডি, কুরবানিতে আমার এক আত্মীয় আমাদেরকে দিয়েছিল। তো যেহেতু কুরবানির ঈদ গেছে অনেক দিনই হয়ে গিয়েছে, প্রায় 1.5-2 মাসের মতন হয়ে যাচ্ছে। আর হাড্ডির মধ্যে কিন্তু একটু হয়ে যায়, বেশি দিন ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়। এই জন্যই আমি আগে আগে রান্না করে ফেললাম। আর তাছাড়াও আরও আগে রান্নাটা করেছি, ভিডিওটা তো পরে শেয়ার করতেছি। আর এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিছি, আর ওই যে ধনিয়ার গুঁড়া ওইটাই। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল আমি পরে আবার দিব যখন বাগার দিব। অনেকেই বাগার না দিয়েও রান্না করে। একবারে যদি তুমি তেল দিয়ে বসিয়ে দাও তাহলে আর বাগারও দেওয়ার প্রয়োজন নেই। তো বাগার না দিলেও চলে, পরে যদি ঘি দিয়ে দাও বা তেল দিয়ে মানে ঘি, অনেকে আছে না যে ঘি দিয়ে রান্না করে, তো ওপর দিয়ে ঘি ছড়াই দিলে আর বাগারও দিতে হয় না। তো আমরা তো গরিব মানুষ, ঘি পামু কই? তো এই জন্য আমি বাগার দিই, আর আমি সবসময় বাগার দিয়েই রান্না করি। গত বছরও আমি বাগার দিয়ে রান্না করেছিলাম। তো সমস্ত মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে তারপর কোনো মেরিনেট করে রাখি নাই, একদম পানি দিয়ে চুলার মধ্যে বসাই দিছি। তো আগে মেরিনেট করে রাখার কোনো দরকার নেই। তো আমি সবসময় এরকম করে একসাথে মাখিয়ে ঝাঁকিয়ে তারপর বসায় দেই। তো তোমরা চাইলে তোমাদের মন পছন্দ মতন আরও এক্সট্রা অনেক মশলা দিতে পারো। তো আমার কাছে মনে হয় না আর মশলার প্রয়োজন আছে। তো আমি আজকে গরম পানিও করে দেই নাই, একদম সরাসরি পানি দিয়ে দিছি। ঠান্ডা যেই রুম টেম্পারেচারে যে পানি আছে ওইটাই আমি দিয়ে দিছি। আমি আজকে যে সসপ্যান মানে নিছি, পাত্রটা নিছি, ওইটার মধ্যে আমি 2.5 কেজি চালের পোলাও রান্না করতে পারি ইজিলি। পুরাটা ভরে আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে মানে যে মগটা দিয়ে আমি তরকারিতে ঝোল টোল দিই ওইটাতে 2 লিটারের মতো পানি আটে। তো ওই মগটা দিয়ে আমি 2 বার ভরে দিয়ে দিছি, তার মানে 4 লিটার পানি দিয়ে দিছি। আর সবসময় গরুর মাংস এই ধরনের মানে রান্নার জন্য মানে রান্নার শেষে আমি একটা গরম মশলা বানায় রাখি, সেটা জিরা আর কয়েকটা এলাচ একটু ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে রাখি। সেই মশলাটা আমি গরুর মাংস রান্না করলেও দেই, বিরিয়ানি রান্না করলেও দেই। সবসময় দেখবা যে আমি গরুর মাংস রান্না, আমি তো অনেক ভিডিও ছেড়েছি গরুর মাংস রান্নার। তো সবসময় যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো। তো মাংস রান্না শেষ হলে কিন্তু একদম নামানোর আগে সেই মশলাটা দিয়ে আমি নামাই। তো সেই ভাজনা মশলা
মশলাটা গুঁড়াটা দিয়ে হচ্ছে নামিয়ে নিছি। আর তো বাগার দিয়ে দিছি শুকনা মরিচ, পেঁয়াজ, তেল এগুলা দিয়ে হচ্ছে খুব সুন্দর করে বাগার দিয়ে দিছি। এত বেশি তেলও দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলা থেকে তো এমনিতেই অনেক তেল ছাড়ে। অল্প তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচটাকে একদম লাল করে ভেজে হচ্ছে দিয়ে দিছি। তো আমি হচ্ছে এই মানে রান্নাটা হচ্ছে সন্ধ্যা হচ্ছে 4:30 মানে বিকেল 4:30টার দিকে হচ্ছে বসাইছি, আর নামাইছি হচ্ছে একদম 8টা বাজে। তো 4:30 থেকে 8টা, 5:30, 6:30 মানে 3.5 ঘন্টায় আমার হচ্ছে একদম 3.5 ঘন্টা 4 ঘন্টায় হচ্ছে আমার একদম হয়ে গিয়েছিল। আমি চাইলে আরো আধা ঘন্টা আগেও নামাতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে যখন খাবো তখনই নামাই। তো আগে তো আমার মাকে দেখতাম হচ্ছে 3 দিন 4 দিন ধরে জাল দিত, তার কারণ হচ্ছে কুরবানির ঈদের তো আগে তো আর ফ্রিজ ছিল না সবার ঘরে ঘরে, যখন আমরা ছোট ছিলাম তো ফ্রিজ ছিলই না বলা চলে। তো তখন তো ওই যে সারাদিন মাংস নিয়ে দৌড়ঝাঁপ। তো এখন তো আমরা হাড্ডিটা ফ্রিজে ঢুকায় রাখি, ঈদের দিনের কাজকর্ম শেষ হলে পরে সময় সুযোগ মতন বের করে হচ্ছে রান্না করি। জন্য হচ্ছে ওনারা কি করতো, মশলা টসলা দিয়ে একটা উর্তানি আনাইয়া বা একটা বলক আনায় রেখে দিত, অন্য কাজ করতো যাতে হাড্ডিগুলা নষ্ট না হয়। গরুর পাগড়ি বটও এরকম একটা বলক আনিয়ে রেখে দিত, পরের দিন হচ্ছে কুটতো। 2-3 দিন ধরে জাল দিত, যেহেতু মাটির চুলা ছিল একদম 3-4 ঘন্টা ধরে বসে জাল দেওয়া তো সম্ভব না। গ্যাসের চুলায় তো তুমি বসায় রেখে একদম লো হিটে মানে বলকটা আসা পর্যন্ত হাই হিটে জাল করবা, বলক চলে আসলে লো হিটে একদম 3 ঘন্টার মতন একদম বসায় রাখবা, দেখবা হয়ে গেছে। 2-3 দিন ধরে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কতটা সফট হয়েছে সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো। রাতের বেলা হচ্ছে আমরা গরুর হাড্ডি দিয়ে হচ্ছে ভাত খেয়েছি, পরদিন সকালে পরোটা দিয়ে হচ্ছে নাস্তা করেছিলাম। তো আমার আজকের ব্লগটি তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাইও। আল্লাহ হাফেজ।